আচ্ছা আচ্ছা, ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে এর আগে আমি দুটো চ্যাপ্টারে দিয়েছি। একটা হচ্ছে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস, আর একটা হচ্ছে রেসপিরেশন বা শ্বসন। আজকে দেখো প্ল্যান্ট ফিজিওলজির লাস্ট চ্যাপ্টার দিচ্ছি, যেটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ। তো নাও দেখি কী কী প্রশ্ন আমি দিয়েছি। দেখো প্রথমে দুই দুই নম্বর প্রশ্ন, ঠিক আছে? এগুলো হচ্ছে সব 2 নম্বর মার্কের প্রশ্ন। দেখো 1 নম্বরে কী আছে, যেহেতু 2 নম্বর প্রশ্ন, প্রথমটা হচ্ছে পার্থক্য। পার্থক্য খুব জোর 2টো বা 3টে লিখবে, যখন কোনো উল্লেখ করা থাকবে না পার্থক্য হিসাবে, তখন তোরা 2টো থাকলে 3টে লিখলে ভালো, নাহলে 2টো লিখলেও যথেষ্ট। তো বৃদ্ধি ও পরিস্ফুরণের পার্থক্য প্রথমে আছে। তো একটা ওদের কনসেপ্ট একটু দিয়ে দিই বৃদ্ধি আর পরিস্ফুরণের। বৃদ্ধি হচ্ছে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত হয়। বৃদ্ধি নির্দিষ্ট সময়কাল। তোমরা দেখো না, একটা মানুষ কি ছোট থেকে যখন বড় হয়, ওকে আজীবন হতে থাকে বৃদ্ধি, তা তো নয়। একটা সময়কাল পর্যন্ত বৃদ্ধি শেষ হয়ে যায়, তাই না? ওই জন্য বলছি বৃদ্ধি একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত ঘটে, কিন্তু বিকাশ জীবের মৃত্যু পর্যন্ত থাকে, তাই না? কিন্তু বিকাশটা হচ্ছে জীবের, বিকাশ বা পরিস্ফুরণ কিন্তু একই নাম, মনে রাখবে। বিকাশ বা পরিস্ফুরণ একই নাম, এখানে পরিস্ফুরণ দিয়ে লেখা আছে। আচ্ছা, তো বিকাশটা কি তোমার জীবের মৃত্যু পর্যন্ত কিন্তু হয়, তাই না? অনেক বল না যে ওর বিকাশ এখন হয়ে আছে, আক্কেল দাঁত, এইসব জিনিসগুলো বলে। তো যাই হোক, তো বৃদ্ধি হচ্ছে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত হয়, কিন্তু পরিস্ফুরণ বা বিকাশ হচ্ছে মৃত্যু পর্যন্ত হতে পারে। আচ্ছা, বৃদ্ধিকে কিন্তু পরিমাপ করা যায় বা মাপা যায়, বৃদ্ধিকে পরিমাপ করা যায়। আর এই পরিস্ফুরণ বা বিকাশটা কি? এটা হচ্ছে বৃদ্ধিজনিত পরিবর্তনের ব্যাখ্যা। বৃদ্ধিজনিত পরিবর্তনের ব্যাখ্যা মানে কি, বৃদ্ধি হওয়ার ফলে ওর কিছু পরিবর্তন চলে এলো, বৃদ্ধি হওয়ার ফলে ওর পরিবর্তন চলে এলো, ওই জন্য বলছি বৃদ্ধিজনিত পরিবর্তনের ব্যাখ্যা। কোনটা? বিকাশটা। আর তোমার বৃদ্ধির ফলে কি দেহের শারীরিক পরিবর্তন ঘটে, তাই না? বৃদ্ধির ফলে জীবদের শারীরিক পরিবর্তন ঘটে, কিন্তু বিকাশ কি সামগ্রিক এবং প্রগতিশীল পরিবর্তন ঘটে। জীবদের সামগ্রিক এবং পরিবর্তনশীল, এই এই সরি সামগ্রিক মানে পুরোটাই তো হচ্ছে, প্লাস প্রগতিশীল, এবং সে কেমনভাবে মুভমেন্ট করবে, কোন দিকে যাবে, মানে তার নিজের বুদ্ধিটা শুদ্ধ বিকাশ হচ্ছে। এটাই কথাটাই বলতে চাইছে যে জীবদের শারীরিক পরিবর্তন ঘটে, বৃদ্ধি ক্ষেত্রে শারীরিক পরিবর্তন ঘটে, কিন্তু পরিস্ফুরণের ক্ষেত্রে কী বলবে? জীবদের সামগ্রিক ও প্রগতিশীল পরিবর্তন ঘটে। বাস হয়ে গেল। আচ্ছা, মুখ্য বৃদ্ধিকাল। মুখ্য বৃদ্ধিকাল কি বলে জাস্ট জানিয়ে দিচ্ছি। তোমার ধরো বৃদ্ধি শুরু থেকে শেষ পর্যন্ত যে সময় ধরে বৃদ্ধি বা জীবদের শুষ্করণ বাড়তে থাকে, সেটাকে বলছে মুখ্য বৃদ্ধিকাল। মানে বৃদ্ধির শুরু থেকে শেষ পর্যন্ত যে সময় ধরে বৃদ্ধি হতে থাকে, ঠিক আছে, ওইটাকে বলছে কি? মুখ্য বৃদ্ধিকাল। তবে দেখো, উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি, গৌণ বৃদ্ধি দেখে নেবে বইয়ে। প্রাথমিক বৃদ্ধিটা কি? প্রাথমিক বৃদ্ধিটা হচ্ছে উদ্ভিদের শুধু লম্বায় বাড়তে সাহায্য করে, কিন্তু গৌণ বৃদ্ধিটা কি? গৌণ বৃদ্ধিটা তোমার প্রস্থে বাড়তে সাহায্য করে, তাই না? প্রাথমিক প্রাথমিক বৃদ্ধি এখানে মানে ক্যাম্বিয়ামের কোনো ভূমিকা, যা করে বই দেখে না, আমি আর বলতে চাইছি না কিছু। আচ্ছা, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক দুটি যন্ত্রের নাম। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক দুটি যন্ত্রের নাম: আর্ক ইন্ডিকেটার, অক্সানোমিটার। বলেছি দেখো, আর্ক ইন্ডিকেটার, আর্ক ইন্ডিকেটার, অক্সানোমিটার। ঠিক আছে, দুটো চেয়েছে। আচ্ছা, এবার দেখো, উদ্ভিদের একটি বৃদ্ধি সহায়ক, একটি বৃদ্ধি প্রতিরোধক হরমোনের নাম। বৃদ্ধি সহায়ক মানে কি? অক্সিন, জিবারেলিন, কাইনিন, তাই না? তিনটা হচ্ছে বৃদ্ধি সহায়ক। বৃদ্ধি প্রতিরোধক হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। বৃদ্ধি প্রতিরোধক হচ্ছে এবিএ হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। আচ্ছা, বৃদ্ধি বলয় বলতে কী বুঝো? এটা বই পেয়ে যাবে, তবে আমি একটা কনসেপ্ট দিয়ে রাখছি। বৃদ্ধি বলয় বলতে তোমার ধরো একটা গাছের বৃদ্ধি সারা বছর একই রকমভাবে হয় না, বিশেষ কোনো ঋতুতে বৃদ্ধি বেশি হয় আর বিশেষ কোনো ঋতুতে বৃদ্ধি কম হয়। তো যার ফলে কি, মানে বলয় আকারে প্রতি বছর আলাদা বলয় তৈরি হয়। কোনো বছর বলয় মোটা বা চওড়া হয়, কোনো বছর বলয়
ছোট্ট হয়, যে মানে যে ঋতুতে বলয় মানে জাইলাম বেশি পরিমাণে সঞ্চিত হয় না বা তৈরি হয় না, সেখানে ওর বলয়টা ছোট হয়, পাতলা হয়। আর যে ঋতুতে বেশি গ্রোথ হয় বা বৃদ্ধি হয়, সেখানে বলয়টা বড় বড় হয়। এই জন্য বলয় রিংগুলো দেখে বলয় রিংগুলো দেখে উদ্ভিদের বয়স বৃদ্ধি বলা যেতে পারে, তাই না? তো বৃদ্ধি বলয় বলতে বলবে যে উদ্ভিদের বৃদ্ধি আমি আবার বলছি ভালো করে, উদ্ভিদের বৃদ্ধি সারা বছর একই রকম হয় না। বিশেষ ঋতুতে উদ্ভিদের বৃদ্ধি বেশি হয়, আবার কোনো ঋতুতে উদ্ভিদের বৃদ্ধি কম হয়। যার ফলে এই কম আর বেশি বৃদ্ধির মাঝখানে একটা কি আলাদাভাবে চিহ্নিতকরণ হয়ে যায় এবং ভালোভাবে পরিষ্কার এই বলয়গুলোকে বোঝা যায়। এইগুলোকে বলছি বৃদ্ধি বলয়। আচ্ছা, দুটি কৃত্রিম ও প্রকল্পিত হরমোনের নাম। দুটি কৃত্রিম হরমোন কি? ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, তাই না? বা 2,4-D এগুলো আছে। আর দুটি প্রকল্পিত হরমোন তোমাদের হচ্ছে যে একটা হচ্ছে ওই কি ভার্নালিন, একটা হচ্ছে ভার্নালিন, আর একটা হচ্ছে ওই ভুলে গেলাম, ওই ফ্লাওয়ার তৈরি করার জন্য যেটা বলে এই কি যেন, ফ্লোরিজেন। আচ্ছা, তারপর দেখো অক্সিন কি? অক্সিন পাবে, অক্সিন হচ্ছে এক প্রকার উদ্ভিদ হরমোন, ইন্ডোল জাতীয়, মানে ওর রাসায়নিক নামটা বলে দেবে। আচ্ছা, আর এর রাসায়নিক নাম কি? ইন্ডোলাস্টিক অ্যাসিড। ওই জন্য বললাম ইন্ডোল বর্গের। অক্সিন হচ্ছে একটি উদ্ভিদ হরমোন, ঠিক আছে, যেটা ইন্ডোল বর্গের। আচ্ছা, অগ্রস্ত প্রকৃত কাকে বলে? এতে পাবে এই বই পাবে। অগ্রস্ত প্রকৃত কোথায় পাবে? অক্সিন পাবে। অগ্রস্ত প্রকৃত কি? যে অক্সিন যেহেতু মূল আর কাণ্ডের অগ্রভাগে থাকে, এই জন্য উদ্ভিদকে লম্বায় বাড়তে সাহায্য করে। যেহেতু লম্বায় বাড়তে সাহায্য করে, এই জন্য এর শাখা পোশাক হতে দেয় না। এটাকে বলছে অগ্রস্ত প্রকটতা। এর জন্য কোন হরমোন দেবে? অক্সিন। পার্থেনোকার্পি কাকে বলা হয়? ওই যে অক্সিন প্রয়োগে, অক্সিন প্রয়োগে কি হচ্ছে? বীজহীন ফল তৈরি করছে, তাই না? তাহলে বলবা অক্সিন প্রয়োগে বীজহীন ফল তৈরি করাকে বলছে পার্থেনোকার্পি। আচ্ছা, কোন হরমোন দ্বারা বীজহীন ফল বা প্রাথমিক ফল সৃষ্টি করা যায়? বলতে হবে এটা যে আচ্ছা, এদিকটা মনে হয় একটু অসুবিধা হচ্ছে, এদিকে ঘুরিয়েই করি। এক মিনিট, এদিকে ঘুরিয়ে করি, তবে গোটা প্রশ্ন দেখা যাচ্ছে না। আচ্ছা, যেটা বলছিলাম আমরা যে এই পার্থেনোকার্পি কি? পার্থেনোকার্পি বললাম কোন হরমোনটা? অক্সিন। কোন হরমোন দ্বারা? অক্সিন দ্বারা বীজহীন ফল বা পার্থেনোকার্পি ফল সৃষ্টি করা হয়। আচ্ছা, উদ্ভিদের সুপ্ত অবস্থা ভঙ্গ করে কোন হরমোন? মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করে কোন হরমোন? এটা হচ্ছে জিব্বারেলিন। জিব্বারেলিন, ঠিক আছে। আর বোল্টিং কি? বোল্টিং কি বলতো? রোজেট উদ্ভিদ। রোজেট উদ্ভিদ কোনগুলো বলা হয়? যে দেখবা মানে কনজেস্টেড হয়ে আছে, ওর পর্বের মধ্যে বোঝা যায় না। যেমন ধর বাঁধাকপি। তো বাঁধাকপি পর্বের মধ্যে আমরা জানি না, তাই না? সব পাতাগুলো একসঙ্গে জটলা হয়ে মোটা হয়ে একসঙ্গে থাকে। তো বাঁধাকপিটাকে এগুলো হচ্ছে রোজেট উদ্ভিদ। বাঁধাকপি বা বিট, এগুলো হচ্ছে রোজেট উদ্ভিদ। তো এই বলছে জিব্বারেলিন প্রয়োগ করে এই রোজেট উদ্ভিদে দীর্ঘ বা লম্বা উদ্ভিদ গঠন করাকে বলছে বোল্টিং। তার মানে ভালো করে বলি কী হবে? বলবে রোজেট উদ্ভিদে জিব্বারেলিন প্রয়োগ করে দীর্ঘ বা লম্বা উদ্ভিদ গঠন করাকেই বোল্টিং বলা হয়। ঠিক আছে, হয়ে গেল। রিচমন্ড অ্যান্ড ল্যাং ইফেক্ট কি? রিচমন্ড ল্যাং ইফেক্ট এতে পাবে, ওই সাইটোকাইনিনে পাবে। আমি একবার জানিয়ে দিলাম, দেখে নেবে। তো রিচমন্ড ল্যাং ইফেক্ট হচ্ছে যে এরা ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে। রিচমন্ড ল্যাং ইফেক্ট হচ্ছে যে সাইটোকাইনিন হরমোনটা ক্লোরোফিল সংশ্লেষে সাহায্য করে এবং ক্লোরোফিল ধ্বংস যদি না হয় সেদিকে বাধা দান করে, যার ফলে কি উদ্ভিদের বার্ধক্য রোধ করা হয়। এটা যেহেতু রিচমন্ড ল্যাং প্রথম পর্যবেক্ষণ করে, এই জন্য কি বলছে রিচমন্ড ল্যাং এফেক্ট। এতে হরমোনের ভূমিকা আছে। এতে হরমোনের কী ভূমিকা আছে? এটা কী হবে এখানে কীটা ওঠেনি প্রিন্টিং। এতে হরমোনের কী ভূমিকা আছে? এতে হরমোনের বলবে যে সাইটোকিনিন হরমোনের ভূমিকা আছে। সাইটোকিনিন হরমোন যেহেতু এই সাইটোকিনিন যেটা বললাম ওটাকেই, এটা অ্যাকচুয়ালি এটাই থাকে, এটার সঙ্গে এটা থাকার কথা না। হয় এটা থাকবে না, এটা ওয়ার হবে। এটা হয় ওয়ার থাকবে। সাইটোকিনিন হরমোনে রিচমন্ড ল্যাং ইফেক্টের ভূমিকা কী? তো যাই হোক, এটা ভূমিকা জন্য লেখা আছে। এটা হরমোনের কী ভূমিকা আছে তো বলে দেবে। এতে হরমোনের ভূমিকা আছে যে এই হরমোন না থাকলে
উদ্ভিদের ক্লোরোফিল তৈরি হবে না এবং ক্লোরোফিল বয়সকালে বিনষ্ট হয়ে যায়, যার ফলে বার্ধক্য মানে খুব তাড়াতাড়ি ত্বরান্বিত হয়ে যায়, তাই না? কিন্তু এই হরমোন থাকার ফলে সেটা দেরি হয়, এজন্য বলছে জরা বা বার্ধক্য রোধ করে। আচ্ছা, কোন হরমোন ফল পাকতে সাহায্য করে? ইথিলিন। ইথিলিনের ত্রয়ী প্রভাব কি? ইথিলিনের ত্রয়ী প্রভাব হচ্ছে, ত্রয়ী মানে কি বলতো, ইথিলিনের 3টে কাজ আছে। ইথিলিনের 3টে কাজ আছে। তিনটে কাজ কি? একটা হচ্ছে উদ্ভিদকে লম্বায় বাড়তে সাহায্য করে না, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে উদ্ভিদকে প্রস্থে বাড়তে সাহায্য করে। 3 নম্বর কি? উদ্ভিদকে হরাইজন্টাল বৃদ্ধিতে সাহায্য করে বা আনুভূমিকভাবে বৃদ্ধিতে সাহায্য করে। এইটাই হচ্ছে 3টে কাজ এই ইথিলিনের বলে, একে বলছে ইথিলিনের ত্রয়ী প্রভাব। আচ্ছা, ইথিলিনের ব্যবহারিক প্রয়োগ লিখে দেবে যে ফল পাকতে সাহায্য করে, একটা ফল পাকতে সাহায্য করে। তারপর ইথিলিন দেখবে সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করে, ঝরা রোধ করে, এইসব জিনিসগুলো আছে এখানে বইয়ে। কোন উদ্ভিদ হরমোনকে স্টেশন বলা হয়? এটাকে এবিকে স্টেশন বলা হয়। কেন উদ্ভিদকে স্টেশন বলা হয় এবিকে বা অ্যাবসিসিক অ্যাসিডকে? কারণ অ্যাবসিসিক অ্যাসিড হচ্ছে যে খরা অঞ্চলে যখন জলের পরিমাণ কম থাকে তখন অ্যাবসিসিক অ্যাসিড কী করে? পত্ররন্ধ্র বন্ধ করে দেয়। পত্ররন্ধ্র বন্ধ করে দিলে কী হবে? অতিরিক্ত জল নষ্ট হবে না, এভাবে জলকে সংরক্ষণ করে। এই জন্য একে বলছে স্টেশন হরমোন। আচ্ছা, আর এটা এখানে যেটা বললাম যে পত্ররন্ধ্র বন্ধ করে দেয়, পত্ররন্ধ্র বন্ধ করলে কী হবে? বাষ্পমোচন হবে না, তাই না? বাষ্পমোচন কথাটা উল্লেখ করে দেবে যে বাষ্পমোচন হয় না, পত্ররন্ধ্র বন্ধ করে দেওয়ার ফলে বাষ্পমোচন হয় না। বাষ্পমোচন না হওয়ার ফলে কী হচ্ছে? খরা অঞ্চলে জলকে সংরক্ষণ করা হচ্ছে উদ্ভিদের মধ্যে, যার ফলে উদ্ভিদকে কী করছে? মৃত্যুর হাত থেকে রক্ষা করছে। এই জন্য একে স্ট্রেস হরমোন বলা হয়। আচ্ছা, অ্যাবসিসিক অ্যাসিডকে বাষ্পমোচন প্রতিরোধী হরমোন বলা হয় কেন? ওই যে একই ব্যাপার, ওইটাই। এটাকে এরকমভাবে কোশ্চেন আসতে পারে। অ্যাবসিসিক অ্যাসিডকে বাষ্পমোচন প্রতিরোধী বলা হয় কারণ অ্যাবসিসিক অ্যাসিড রক্ষী কোষ কাকে বলছে? এই ধরো এটা পাতার স্টোমাটা বা পত্ররন্ধ্র, এটা হচ্ছে পাতার স্টোমাটা পত্ররন্ধ্র। এখানে ম্যালেটের পরিমাণ কমিয়ে দেয়, হ্যাঁ, পটাশিয়াম ম্যালেট বলে একটা যৌগ আছে, সে পরিমাণ কমিয়ে দেয়। এটা কমিয়ে দিলে কী হলে রস স্ফীতির চাপ কমে যায়। রস স্ফীতির চাপ কমে গেলে কী হবে? স্টোমাটাটা বন্ধ হয়ে যাবে। স্টোমাটা বন্ধ হয়ে গেলে কী হবে? আর বাষ্পমোচন হবে না। বাষ্পমোচন হলে কী হবে? জল নষ্ট হবে না, তাই না? এই জন্য বলছে অ্যাবসিসিক অ্যাসিডকে বাষ্পমোচন প্রতিরোধী হরমোন। আচ্ছা, হর্ষদ্বীপা উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম উদাহরণ। এটা বই পেয়ে যাবে, আর বলছি না। দীর্ঘদ্বীপা, এটাও বই পেয়ে যাবে, ঠিক আছে? হর্ষদ্বীপা, দীর্ঘদ্বীপা। আচ্ছা, দুটি দীর্ঘদ্বীপা উদ্ভিদের বিজ্ঞান। আচ্ছা, এটা তো দুটি দীর্ঘদ্বীপা, ও স্যার নিরপেক্ষ এটা। যাই হোক, 3টে দীর্ঘদ্বীপা, শর্ট ডে প্ল্যান্ট, লং ডে প্ল্যান্ট আর ডেমনিটাল প্ল্যান্ট। তিন মানে এতে আছে তোমার ওই ফটোপিরিয়ডিক প্ল্যান্টকে মানে মেনলি 3টে ভাগে ভাগ করে যায়। এছাড়াও আরও 2-3টে এক্সেস আছে, তো 3টে মেন। এই 3টে জেনে নেবে কাকে বলে, আর উদাহরণটা, যদি এখানে উদাহরণটা চেয়েছে শুধু, তোমরা কাকে বলে এটাও জেনে নেবে। আচ্ছা, এটা কী আছে? সংকট আলোককাল কাকে বলা হয়? কোন উদ্ভিদের ক্ষেত্রে কোন ধরনের উদ্ভিদের ক্ষেত্রে ফুল ফোটার জন্য সংকট আলোককালের থেকে কম সময়ের জন্য আলোর প্রয়োজন হয়? সংকট আলোককাল বলে যে একটি নির্দিষ্ট আলোক দৈর্ঘ্যের ওপর যখন উদ্ভিদের পুষ্প প্রস্ফুটন বা ফুল ফোটা নির্ভর করে, তখন সেই আলোকের দৈর্ঘ্যকে বলছে সংকট আলোককাল। তো বলছে কি, সংকট আলোককালের থেকে যদি বেশি আলো পায় তখন ওটা দীর্ঘদ্বীপা উদ্ভিদের ক্ষেত্রে ফুল ফুটতে সাহায্য করে। আর যদি সংকট আলোককালের থেকে কম আলো উদ্ভিদ পায় তবে সেক্ষেত্রে শর্ট ডে প্ল্যান্ট বা হর্ষদ্বীপা উদ্ভিদের ক্ষেত্রে ফুল ফুটতে সাহায্য করে। তো যাক, ওটা হয়ে গেল। আর কোন ধরনের উদ্ভিদের ক্ষেত্রে, এটা কিন্তু আমি একটু বেশি বললাম, সংকট আলোককাল ওটা বললেই হবে যে নির্দিষ্ট দৈর্ঘ্যে উদ্ভিদের ফুল ফুটতে সাহায্য করে, ওইটাকেই বলছে সংকট আলোককাল। কোন ধরনের উদ্ভিদের ক্ষেত্রে ফুল ফোটার জন্য সংকট আলোককালের থেকে কম সময়ের জন্য আলো প্রয়োজন? এটা হবে ওই কি তোমার এই হর্ষ উদ্ভিদের ক্ষেত্রে, তাই না? হর্ষদ্বীপা উদ্ভিদের ক্ষেত্রে এটা হয়। আচ্ছা, স্বল্পদ্বীপা এবং দীর্ঘদ্বীপা উদ্ভিদের পার্থক্য হলো, দেখে নেবে এটা। ফাইটোক্রোম ফ্লোরোজেন দুটো হচ্ছে পুষ্প পরিস্ফুটন হরমোন, তাই না? ফাইটোক্রোম হরমোন আর ফ্লোরোজেন হরমোন কি, যেখানে ফুল পড়ে সেখানে এই হরমোনটা সিনথেসিস হয়, যে ওখানে মানে এটা হরমোনটা হচ্ছে ফুল যখনই এই হরমোনটা তৈরি হবে এবং যে পজিশন থাকবে সেখানে ফুল পড়তে সাহায্য করে। মানে মুদ্রা কথা হচ্ছে দুটোই হরমোনই ফুল পড়তে সাহায্য করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফাইটোক্রোমকে আরও বলবে যে ফাইটোক্রোম মানে দীর্ঘদ্বীপা উদ্ভিদের ক্ষেত্রে
লাল আলোতে কি ফুল পড়তে সাহায্য করে, আর হর্ষদ্বীপাতে কোন উদ্ভিদের ক্ষেত্রে সাহায্য করে? অল্প আলোতে, তাই তো? এই লাল আলো ছাড়া মানে শুধু লাল, যেটা মানে এটা হচ্ছে পি রে আর, মানে এটা কি রেড লাইটের ফাইটোক্রোম। আর এটা হচ্ছে পি এফ আর, এটা হচ্ছে ফার রেড ফাইটোক্রোম। তো বলবে যে দীর্ঘদ্বি বা উদ্ভিদের ক্ষেত্রে পিআর মানে লাল আলো ফাইটোক্রোম দরকার, কিন্তু স্বল্পদ্বি বা উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু কীভাবে সুদূর লাল আলোর ফাইটোক্রোম দরকার হয়। ঠিক আছে, বাস এইটুকু দিলেই হয়ে যাবে। আচ্ছা, এই যে এটাকে দিয়েছে আবার, পি এফ আর পি আর অনুপাত কীভাবে আলোক পর্যবেক্ষণকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এটাকে লিখতে হবে যে যখন লাল আলোর ওপর লাল আলোর ওপর, হ্যাঁ, যখন লাল আলোর ওপর আবার লাল আলো পড়ে তখন পিটা পিএফআর এ পরিণত হয়। মনে রাখো, আগে এটা বলছি। আর পিএফআর এর ওপরে আবার সুদূর আলো পড়লে ওটা পিআর এ চেঞ্জ হয়ে যায়। এবার ধরো লাল আলো পড়ছে পি এর উপরে, পিএফআর চেঞ্জ হচ্ছে কোন, যখন অন্ধকার হয়ে যায় তখন লাল আলো পড়ে না, তখন পি আরটা আস্তে আস্তে পিএফআর হয়ে যায়। আবার পিএফআর ওপর আবার যখন পিএফআর আলোই পড়ছে তখন ওটা পিআর এ চেঞ্জ হয়ে যায়। একটা বই দেখে নেবে, আমাকে একটা এই আইডিয়া দিয়ে দিলাম। ক্লাইম্যাটিক ফল কাকে বলে? ক্লাইম্যাটিক ফল হচ্ছে ফ্লেসি ফ্রুট। ঠিক আছে, ক্লাইম্যাটিক ফল হচ্ছে ফ্লেসি ফ্রুট। ফ্লেসি ফ্রুট বলতে কী বলতেছে, ধরো একটা ফলকে আমি গাছ থেকে পেড়ে নেওয়ার ফলে ওর মধ্যে কি সাইটোকিনের পরিমাণ বেড়ে গিয়ে ফলটা পাকতে সাহায্য করে, এটাকে বলছে ক্লাইম্যাটিক ফল। মানে গাছটাকে কোনো ফলগুলোকে পেড়ে নেওয়ার পর বা হারভেস্ট করার পর ওর মধ্যে যে ইথিলিনের পরিমাণ বেড়ে যায়, এই ধরনের ফলকে বলছে ক্লাইম্যাটিক ফল। কোন হরমোনকে অ্যান্টিজিব্বারেলিক হরমোন বলা হয়? কোন হরমোনকে অ্যান্টিজিব্বারেলিক হরমোন বলা হয়? এখানে তোমার সাইটোকাইনিনও হবে। কেন? সরি, ওটা ওই কি অক্সিজেনের সঙ্গে সাইটোকাইনিনের অ্যান্টিগনিস্ট আছে। আর অ্যান্টিজিব্বারেলিক হরমোনও কি? অ্যান্টিজিব্বারেলিন হচ্ছে একে বলা হয় ওই জিব্বারেলিন, যেহেতু তোমার বোল্টিংয়ে সাহায্য করে দৈর্ঘ্য বাড়াতে, কিন্তু এটা ইথিলিন, সম্ভবত ইথিলিন হবে। এটা মনে হচ্ছে সম্ভবত ইথিলিনটা, এটা আমার একটু সন্দেহ হচ্ছে, হয় ইথিলিন হলে অ্যাবসিসিক অ্যাসিড, দুটোর মধ্যে একটা হবে। তো যেহেতু দৈর্ঘ্যকে বৃদ্ধি করতে সাহায্য করছে, দৈর্ঘ্য কম করতে সাহায্য করে, ওটা সম্ভবত 1 মিনিট দেখিনি, ইথিলিনই সম্ভবত। এই দুটোর মধ্যে আমার সন্দেহ হচ্ছে। হ্যাঁ, ইথিলিন হবে, এটা সরি ইথিলিন হবে। কারণ ইথিলিন আমি বললাম না, ইথিলিন ত্রয়ী প্রভাব যেখানে ছিল, এর আগে তোমাদের বললাম ইথিলিনের কই এই যে ইথিলিন ত্রয়ী প্রভাব, এখানে এই যে ইথিলিন ত্রয়ী, এই বললাম ইথিলিন ত্রয়ী প্রভাব, এখানে কি গাছকে লম্বা বাড়তে বাধা দেয়, আর এই লম্বা বাড়তে সাহায্য করে। ইথিলিনটা হবে অ্যান্টিজিব্বারেলিন হরমোন, এটা হবে ইথিলিন। ইথিলিন, আচ্ছা হয়ে গেল। এবার দেখো 3 নম্বর প্রশ্ন আসছে। 3 প্রশ্ন কী কী আছে? বীজের সুপ্ত অবস্থা ভাঙনের সময় কী কী পরিবর্তন ঘটে? দেখে নেবে, বই আছে। উদ্ভিদের বাহ্যিক আভ্যন্তরিক শর্তগুলি কী সংক্ষেপে? কৃষিকার্যে অক্সিজেনের ব্যবহারিক প্রয়োগ, এটা তো মাধ্যমিকেও পড়েছো, দেখে নেবে। যদি তোমার মাধ্যমিকে পড়া থাকে তখন নতুন করে মুখস্থ দরকার নেই, মাধ্যমিকটা একবার দেখে নিলে হয়ে যাবে। জীববিজ্ঞানের শারীরবৃত্তীয় কাজগুলির লোক, এটাও মাধ্যমিকে, এগুলো সব মাধ্যমিকে মোটামুটি পড়েছো, তো এগুলো নিয়ে বেশি আলোচনা করে দরকার নেই, মোটামুটি অনেকে তো মুখস্থ সম্ভবত হয়েও গেছে। আচ্ছা, তা কি নারকেলের দুধে কোন উদ্ভিদ পড়ে? নারকেলের দুধে পাওয়া যায় সাইটোকাইনিন। নারকেলের দুধে পাওয়া যায় সাইটোকাইনিন। আচ্ছা, এই হরমোন শারীরবৃত্তীয় কাজগুলি, হ্যাঁ সাইটোকাইনিন কাজগুলি লিখে দেবে। অথবা কোন উদ্ভিদে হরমোন প্রয়োগে উদ্ভিদের প্রকটতা নষ্ট হয়? উদ্ভিদের প্রকটতা নষ্ট হয়, এটা কিন্তু সাইটোকাইনিন নেই, মানে এরকমভাবে প্রশ্ন আসতে পারে। অথবা দিয়েছি মানে কি ওই প্রশ্নটাই সেম এরকমভাবে আসতে পারে। এই হরমোনের শারীরবৃত্তীয় কার্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। এটি গ্যাসীয় হরমোন, এটি ইথিলিন, এর দুটো কাজ লিখে দেবে। হ্যাঁ, এই দুটো কাজ লিখে দেবে। ফল পাকতে সাহায্য করে, অ্যাবসিশনে সাহায্য করে, তাই না? গাছকে এই ত্রয়ী প্রভাব যেটা বললাম, যে গাছকে হরাইজন্টালি বা আণবিকভাবে বৃদ্ধি করতে সাহায্য করে, গাছকে প্রস্থে বাড়তে সাহায্য করে, গাছকে লম্বায় বাড়তে বাধা দান করে, এতে অনেকগুলো কাজ আছে। ফল পাকতে সাহায্য করে, এটা অবশ্যই লিখবে। হেতান ইথিলিনের মেন কাজ হচ্ছে ফল পাকতে সাহায্য করে। আচ্ছা, জিব্বারেলিক ক্যাপসিক অ্যাসিডে পরস্পর বিপরীতমুখী, বক্তব্যটি যত প্রচুর দাও। জিব্বারেলিন আর অ্যাবসিসিক অ্যাসিড কাজ পরস্পর বিপরীতমুখী। তার মানে এখানে আমি বললাম যে অ্যান্টি জিব্বারেলিন, তার মানে ইথিলিনও হবে এদিকে, তার মানে এখানে অ্যাবসিসিক অ্যাসিডও হবে, অ্যাসিডও হবে, এখানে তো বলা যাচ্ছে। আচ্ছা, জিব্বারেলিন আর অ্যাসপিরিক অ্যাসিডের কাজ পরস্পর বিপরীতমুখী হরমোন।
কেন? তার কারণ যে জিব্রেলিক ওই একটাই জীবের সুপ্ত অবস্থা ভাঙতে সাহায্য করে। ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু দুটো অ্যান্টাগনিস্ট আছে, ওখানে একটা অ্যান্টাগনিস্ট ছিল। অ্যান্টি জিব্রেলিক মানে ইথিলিনকে বলা যেতে পারে বা অ্যাবসিলিক অ্যাসিডকে বলা যায়। অ্যাবসিলিক অ্যাসিড কেন বলা যেতে পারে এখানে দেখো। কারণ জিব্রেলিন কি বীজের সুপ্ত অবস্থা ভাঙতে সাহায্য করে, কিন্তু অ্যাবসিলিক অ্যাসিড কি বীজের সুপ্ত অবস্থায় বজায় রাখতে সাহায্য করে। এই জন্য একে পরস্পর বিপরীত হরমোন বলা হয়, মনে রাখবে। আচ্ছা, আলোক পর্যায়বৃত্তি ফটোপ্রিজম কী দেখে নেবে, আলোক পর্যায়বৃত্তির গুরুত্ব কি দেখে নেবে। আচ্ছা, হ্রস্ব দীর্ঘ দীর্ঘ নির্বাক উদ্ভিদের উদাহরণ সহ সংজ্ঞা লেখো। আগে হয়েছে, এবার একসঙ্গে তিনটেই আছে, ওখানে আলাদা আলাদা করছে না, একসঙ্গে তিনটে আছে। উদ্ভিদের আলোক পর্যায়বৃত্তিতে ফাইটোক্রমের হরমোনের ভূমিকা লেখো। আচ্ছা, এটা ফাইটোর ভূমিকা তোমাদের আমি দেখিয়ে দিই বই থেকে। তোমাদের যদি অনেকে লিখতে চাও, তোমাদের বইয়ে হয়তো এখন কীরকমভাবে দেওয়া আছে আমার তো দেখা না, কোনটা বই পড়ছো, তো আমি দেখে নিচ্ছি আমার এখানে আছে কি না। এক মিনিট। আমি আমার বই তো এরকম দেখি না কোথায় আছে না আছে, যা করে মোটামুটি পেয়ে যাবে। যদি তোমার নেহাতি দরকার হয়, বুঝতে না পারো, এই যে আছে আছে, আমি পেয়েছি। এই যে এই যে এই যে এখান থেকে একটু দেখো, ফুল ফোটার জন্য ফাইটোক্রম ভূমিকা কী আছে। এই যে দেখো, উদ্ভিদের আলোক পর্যায় অবলোকন করে ফাইটোক্রম, এই রঞ্জকটি পিআর পিএফআর এই দুটি অবস্থায় থাকে। পিএফআর পিআরের অনুপাতের উপর পুষ্প উদ্দীপনা নির্ভর করে। এই যে এর আগে একটা কোশ্চেন ছিল না, যে দুটোর অনুপাত কীভাবে নির্ভর করে, ওই কোশ্চেনটার উত্তর কিন্তু এটাও হয়ে আছে। যা পাতা থেকে প্রান্তিক কাক্ষিক মুকুলে পরিবাহিত হয়ে পুষ্পায়ন ঘটায়। দেখো, খর্বদ্বীপা উদ্ভিদে পিএফআর আর পিআর অনুপাত কম হলে এবং দীর্ঘদ্বীপা উদ্ভিদে পিএফআর আর পিআরের অনুপাত বেশি হলে ফুল ফোটে। এই দেখো দেখাচ্ছে যে 6 ন্যানোমিটারে তরঙ্গ দৈর্ঘ্যে কে থাকে পিআর ফাইটোক্রমটা, তাই তো। এবার এই যখন এই চেঞ্জ হয়ে যায় তখন কী হচ্ছে, ফ্লোরিজেন তৈরি হয়ে অঙ্গজ মুকুল চলে গেলো, অঙ্গজ মুকুলে গিয়ে তখন কী করছে, পুষ্পমুকুল তৈরি করছে। আবার পিএফআর এর 700, এর আলোক তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 730। তখন এই ফাইটোক্রমটা যখন আবার মানে এই ফাইটোক্রমটা যখন আবার চেঞ্জ হয়ে এই পিআর চলে আসবে, তখন কী হচ্ছে, তখন সুদূর আলো শোষণ করে এটা হচ্ছে, আমি আগে বলেছিলাম তোমাকে। আচ্ছা দেখ, এই ফাইটোক্রম তখন আবার রাত্রিকালীন বিপাকে পরিবর্তন ফলে আবার ফাইটোক্রমে পরিণত হয়ে যায়। ঠিক আছে, ফলে পুষ্পমুকুল সৃষ্টিতে ফাইটোক্রম ভূমিকা। যাক, এখানে আছে দেখো, এইটুকু লিখে নেবে তবেই হবে। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, এরপর দেখা যাক কী আছে। আচ্ছা, এটা এবার এই পাতা হয়ে গেল, এই দিকটা দেখি। এই দেখো, এখানে কী আছে, ভার্নালাইজেশন কাকে বলে, কোন হরমোন সাহায্য করে। ভার্নালাইজেশন মানে কি, অল্প তাপমাত্রায় ফুল ফোটানোকে বা অল্প তাপমাত্রায় পুষ্প পরিস্ফুটনকে বা প্রস্ফুটনকে বলা হয় ভার্নালাইজেশন। কোন হরমোন সাহায্য করে, ভার্নালিন, তাই না, ভার্নালিন। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, 2 নম্বর হয়ে গেলো, সরি 4 নম্বর প্রশ্ন। প্রদত্ত ক্ষেত্রগুলিতে তুমি কোন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করবে। কাক্ষিক মুকুলের ক্ষেত্রে, কাক্ষিক মুকুল বৃদ্ধির ক্ষেত্রে, পাতার বার্ধক্য বিলম্বিত করার জন্য, পীড়নের সময় পাতার পতরন্ধ্র বন্ধ করার জন্য, এটি রোজেট উদ্ভিদের বোল্টিং এর জন্য। তো আশা করি তোমার পেরে যাবে। কাক্ষিক মুকুলের বৃদ্ধির জন্য কোন হরমোন, পাতার বার্ধক্য কোন হরমোন, ডেনমার। আচ্ছা দেখ, তো আমি একবার তাও বলেছি, কাক্ষিক মুকুল মানে অ্যাক্সিয়াল বার্ড কাক্ষিক মুকুল হলে কী হবে, লম্বায় বাড়তে সাহায্য করবে, তাই না, তার এটা অ্যাক্সিন। পাতার বার্ধক্য এটা হচ্ছে হাইড্রোকাইনিন। আচ্ছা, তারপর পীড়নের সময় এটা হচ্ছে এই অ্যাবসিসিক অ্যাসিড, এটা হলো ডি, এটা রোজেট উদ্ভিদে বোল্টিং, এটা জিব্বারেলিন। 2 নম্বর দেখো, 2 নম্বর দেখো, দুই নম্বর দেখো,
উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত প্রশ্নগুলি উত্তর দেওয়া। আচ্ছা, কোন দশায় উদ্ভিদের বৃদ্ধি সর্বোচ্চ হয়? বৃদ্ধি কটা দশা? কোনো বই 3টে 4টা, মানে মেন দশা 3টে: ল্যাগ ফেজ, লগ ফেজ আর স্টেশনারি ফেজ, তাই না? তো বলছে কোন দশায় উদ্ভিদের বৃদ্ধি বেশি হয়? লগ ফেজে। আচ্ছা, উদ্ভিদের অগ্রস্ত প্রকটতা হয় কেন? কারণ ওই অক্সিজেনের ব্যাপারটা বলতে হবে, যে অক্সিজেন যেহেতু উদ্ভিদের এই অগ্রভাগে থাকে, অগ্রভাগে থাকার কারণে কোনো পার্শ্বীয় মুকুলকে হতে দেয় না, যার ফলে শাখা প্রশাখা হয় না ও গাছ খালি লম্বায় বাড়তে সাহায্য করে। এক বছর অগ্রস্ত প্রকটতা। উদ্ভিদের বৃদ্ধির সময়, এবার কি আছে, উদ্ভিদের বৃদ্ধির সময় কোন হরমোন উদ্ভিদের জালে মুকুল সৃষ্টি করতে সাহায্য করে? উদ্ভিদের জালে না, উদ্ভিদের ডালে মূল সৃষ্টি হবে। এটা জালে হবে না, এটা ভুল হয়েছে, পেন্টিং মিস্টেক, হয়তো ডালে হবে। বলছে মানে বলা হচ্ছে যে উদ্ভিদ বৃদ্ধির সময়, উদ্ভিদ যখন বৃদ্ধি হচ্ছে তখন বলছে কোন হরমোন উদ্ভিদের ডালে মূল সৃষ্টি করতে গেলেই আর কিছু ভাবতে যাবে না, অক্সিজেন লিখে দেবে। ঠিক আছে, অক্সিজেন লিখে দেবে। উদ্ভিদের বৃদ্ধি নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ হয়ে গেল, তাকে কি প্রকার বৃদ্ধি বলবে? কি, উদ্ভিদের বৃদ্ধি নির্দিষ্ট সময় পর্যন্ত হয়ে বন্ধ হয়ে গেল, তাকে কি প্রকার বৃদ্ধি বলবে? তাকে মুখ্য বৃদ্ধিকাল বলা হয়, তাই না? নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ হয়ে গেল, তাকে মুখ্য বৃদ্ধিকাল বলা হয়। আচ্ছা, তারপর দেখি কি আছে। 3 নম্বর, উদ্ভিদের বৃদ্ধিতে আভ্যন্তরীণ শর্ত হিসাবে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে প্রদত্ত হরমোনগুলির ভূমিকা উল্লেখ করো। দেখি কী কী হরমোন দিয়েছে। অক্সিজেনের কাজে লিখে দেবে, অগ্রস্ত প্রকটতা লিখবে, বৃদ্ধির সঙ্গে রিলেটেড যেহেতু বলেছে। জিব্বারেলিনটা লিখে নেবে, যে এই দৈর্ঘ্য পর্বের মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। আর ইথিলিন ফল পাকতে সাহায্য করে। অ্যাবসিসিক অ্যাসিডকে কী বলা হয়? ওই যে বাষ্পমোচন প্রতিরোধ করতে সাহায্য করে, বা বীজের সুপ্ত অবস্থা বজায় রাখতে সাহায্য করে, বা ত্বরান্বিত করতে সাহায্য করে। ঠিক আছে, তো এটা অ্যাবসিসিক অ্যাসিডটা ওই বাষ্পমোচন রোধ বা স্ট্রেস হরমোন যেটা, ওটাই বলে দেবে। আচ্ছা, এবার কী বলছে, প্রদত্ত ক্ষেত্রে কী কী ঘটনা ঘটবে যদি জিব্রেলিক অ্যাসিড ধানের চারা গাছে প্রয়োগ করা হয়? জিব্রেলিক অ্যাসিড ধানের চারা গাছে প্রয়োগ করলে ধান লম্বায় বাড়বে, তাই না? সেটা পরবর্তী যুগে বলবে যে জিব্রেলিক অ্যাসিড ধানের চারা গাছে প্রয়োগ করলে ধান গাছের পরমধ্য দৈর্ঘ্য বৃদ্ধি করে গাছ লম্বা হয়ে যাবে। বিভাজিত কোষের বিভেদন হওয়া বন্ধ হয়ে যায়। বিভাজিত কোষের বিভেদন হওয়া বন্ধ হয়ে যায় একটি কাঁচা ফলের সঙ্গে রাখা হয়। বলছে একটি পচা ফলের সঙ্গে রাখলে পচা ফলটাকেও কী হবে, এই পাকা ফলটা কী হবে, ওখানে ইথিলিনের পরিমাণ বেড়ে যায়, বেড়ে প্লাস্টিক পচতে লাগবে ওইটাও, তাই না? আচ্ছা, তারপরে কী বলছে, কোনো কালচার মিডিয়ামে সাইটোকিনিন হরমোন প্রয়োগ করতে ভুলে যাব। আচ্ছা, কোনো কালচার মিডিয়ামে সাইটোকিনিন যদি প্রয়োগ করতে ভুলে যাওয়া হয় তবে কী হবে? তবে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হবে, তাই না? কোনো কালচার মিডিয়াম বলছে সাইটোকিনিন হরমোন প্রয়োগ করতে তুমি ভুলে গেলে কোনো কালচার মিডিয়াম সাইটোকিনিন, তো সাইটোকিনিন ভুলে কী হবে? ওখানে উদ্ভিদের পুষ্টি এই জিনিসগুলো পাবে না, পুষ্টি তো ওখান থেকেই পাচ্ছে, সাইটোকিনিন থেকে তো পাচ্ছে, ক্লোরোফিল তৈরি হচ্ছে, তারপরে কী হবে, ক্লোরোফিল তৈরি না হলে গাছটা কী হবে, বিবর্ণ হয়ে যাবে। সাইটোকিনের কাজ কি? ক্লোরোফিল তৈরি করা। তো ক্লোরোফিল তৈরি না করতে পারলে কী হবে, চারা গাছের বৃদ্ধি কমে যাবে, কারণ যেহেতু ক্লোরোফিল হচ্ছে না, গাছ বিবর্ণ হয়ে যেতে পারে। আচ্ছা, এছাড়াও তোমাদের কয়েকটা দেখিয়ে দিচ্ছি, যারা হয়তো এক্সট্রা আরও পড়তে চাইছো, এনসিইআরটি থেকে আছে যেগুলো, অনেকগুলোই আছে, তার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আমার কটা, এই জিনিসগুলো তোমরা পারলে দেখে নেবে। এই যে এটা যদি পারো দেখবে, এই যে একটি পাতা ঝরে যাওয়া উদ্ভিদ কি আলো পর্যায়বৃত্তিতে সাড়া দেবে এবং কেন? যাকে দেখে নাও। আচ্ছা, এটা হলো একটা, তোমরা পজ করে করবে, আর তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি মাঝে মধ্যে এগুলো দিতে থাকবো, তো তোমাদের অটোমেটিক পেয়ে যাবে বা জেনে যাবে যে আমি কখন কী দিচ্ছি। আচ্ছা, আর তোমাদের জানাচ্ছি,
আচ্ছা, এই যে এটাও দেখে নাও, এটা অনেকটা ভালো, দেখে নাও একটু। এই যে এটা, এগুলো না দিয়ে এগুলো থেকে আরও একদম ছোট ছোট আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর বেশ ভালো কোশ্চেনগুলো। দেখাচ্ছি, আমি বেশ কয়েকটা প্রশ্ন দেখলাম, সুন্দর। এই যে এটা ছোটোর মধ্যে খুব সুন্দর উত্তর দেওয়া যাবে। এই যে দেখো, এটা নিম্নলিখিত ক্ষেত্রে যদি তোমাকে বলা হয়, তবে তুমি কোন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণকে পেঁচিয়ে থাকো। আচ্ছা, উদ্ভিদের কাটা অংশের মূল সৃষ্টি, এটা ওটা তোমায় দিয়েছি আমি। এটা অক্সিন হবে। দ্রুত ফল পাকতে পাতার বার্ধক্য বিলম্বিত কাকে মুগলে, যে কাকে মুগলে বৃদ্ধিতে সাহায্য করতে, এটা কাকে মুগলে বৃদ্ধি ডি, এটা সাইটোকাইনিন। রোজের প্রকৃতি উদ্ভিদ বোল্টিং করতে জিব্বারেলিন। পাতার পতনকে তৎক্ষণাৎ বন্ধ উদ্দীপিত করতে অ্যাবসিসিক অ্যাসিড। এটা আমি দিয়েছি, কিন্তু সবগুলো না, হয়তো কয়েকটা আছে। সেটা হলো, আরও কয়েকটা আমি দেখেছি, যে এই যে এটা দেখুন, এটা খুব ভালো লেগেছে আমাকে। এই যে এটা, নিম্নলিখিত ক্ষেত্রে হরমোনগুলির নাম লেখো। গ্যাসীয় প্রকৃতির হরমোন, ফটোট্রপিজমের সঙ্গে সম্পর্কিত শসার ক্ষেত্রে। তাকে দেখে নাও, আমি আর পড়ছি না, উত্তর দেওয়া আছে নিচে, দেওয়া আছে, উত্তর দেওয়া আছে। এটা একটা। আর এই যে এটা, দেখে নাও, আমি আর চিৎকার করছি না, তুমি দেখে নাও। আচ্ছা, আর একটা লাস্ট দেখি আছে কিনা। বাস থাকলো ওই পর্যন্ত, আর দেবো না। এরপরে আমি যদি দিই, তোমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু। এরপর আমি দিলে মুভমেন্ট লোকোমোশনটা দেবো। মুভমেন্ট তোমার বলে দিচ্ছি, এখন টাইম কতটা পাবো জানি না। প্রথমে মুভমেন্ট লোকোমোশন দেবো, তারপর তোমার লাস্ট চ্যাপ্টার যেটা ছিল, ওই যে হরমোন রিলেটেড, যেটা কেমিক্যাল কোঅর্ডিনেশন, হ্যাঁ, ওইটা দিয়ে দেবো। তার আগেরটা কী ছিল যেন, ওই নার্ভাল নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, ওইটা দেবো। তার আগেরটা তারপর আর তিনটা বাকি থাকবে। কী দেবো, গ্যাসেস এক্সচেঞ্জ, যেটা মনে তোমরা পড়বে, যেহেতু প্রথম চ্যাপ্টার তো অনেকটা মোটামুটি প্রথম দিকে বলে এটা পড়ে নেবে তোমরা, ওই জন্য আমি শেষ দিকে দিতে চাইছি, যাতে তোমাদের লাভ হয়। কারণ প্রথম দিকে তোমরা অনেকেই পড়ে নেবে, ওই জন্য প্রথম দিকে আমি আর দিচ্ছি না, শেষের দিক থেকে দেবো। হরমোন রিলেটেড, নিউরাল রিলেটেড, আর এই লোকোমোশনটা আমি এই নেক্সটটাতে দেবো। দেখ, তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আর বেশি দিন তো নেই, মানে ধরো এই মাসটাই আছে, তোমাদের তো মার্চ মাস থেকে শুরু। তো দেখ, তোমার পড়ো। আর তোমার প্রশ্ন কিছু থাকলে দ্বিধাবোধ করবে না, আমাকে লিখে দেবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো মেসেজে। দেখ, সুস্থ থাকো, ভালো থাকো, আর পড়াশোনা চালিয়ে যাও।